আসছে, এসে দেখলাম তার 3 দিন পরে এসে উনি আবার শপথ নিচ্ছে। শপথ নেওয়ার পরে যেখানে যে উনি চমৎকার বক্তব্য দিয়েছে রজনীগন্ধা ক্লাব, সেই ক্লাবটির বিকল্প যে একটা কমিটি, কাদেরকে ধরে নিয়ে এসে আলাদা একটা কমিটি ঘোষণা করা হয়েছে, ওইখানে উনি উইশ করছে। তো সেই জায়গাটুকু আমার মজা লাগছে। অন্য জায়গাটুকু আমি ওইখানে 4 দিনের ট্যুর ছিল। আমার ওয়াইফ আমাকে ফোন করেছে, তুমি রওনা দিবে কখন? আমি তো কালকে রওনা দিব। তো রওনা দিলে বলতেছে আবার কবে যাবা? মানে এরপরে আমি বললাম পিরোজপুর যাবো, বরিশাল বিভাগ যাবো। কয়টা তো বৃহস্পতিবার না? আমি হ্যাঁ বৃহস্পতিবার। তাহলে কষ্ট করার দরকার কি তোমার? আর তুমি কষ্ট করে 2টা দিনের শিডিউল নাও, কারণ ওই সময় তো ধরেন সোমবার দিন আমি এসে পৌঁছবো তো মঙ্গল আর বুধবার। আমি বরিশালে তোমার কাপড় চোপড়গুলো পাঠাই দেই, তুমি কুরিয়ারে, আর তুমি এখান থেকে কুরিয়ারে তোমার ময়লাগুলোর কাপড়গুলো আমার পাঠাই দাও। কষ্ট করার দরকার নেই, 1 সপ্তাহের জন্য তুমি যাও। মানে কষ্ট খুবই হেল্পফুল মনে হচ্ছে না, আসলে না, এখন দুঃখবোধ আছে। সেই জায়গাটুকু হচ্ছে কি, যারা অ্যাপেক্সে আসে, যারা অতীত নেতৃত্ব করে গেছে, প্রত্যেকেরই কোনো না কোনো ভাবে আবার স্যাক্রিফাইসের জায়গাটুকু আছে। কিন্তু আমার কপালটুকু খুব বেশি ভালো কিনা জানি না, খুব খারাপও না আসলে। আবার অন্যদের কপালটুকু আবার কেমন জানি না। এই যে মানুষ হিসেবে আমি শিক্ষক মানুষ, কিন্তু তার আগে ঝামেলা আছে। আমি কিন্তু খুব ফুল টাইম স্পোর্টসম্যান মানুষ। স্পোর্টসের মানুষদের মধ্যে নার্ভটা খুব জটিল অবস্থা। আমি কয়েকজন জিজ্ঞেস করি, এই যে প্রচন্ড রকমের চিৎকার গালাগালি করতেছে, এইটা যে কি করবো, কি করা? আমি বললাম আমরা যখন খেলতে যেতাম, খ্যাপের মাঠে খেলছেন না আপনারা? খ্যাপের মাঠে কিন্তু কয়টা নিয়ম আছে। খেলতে 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 কিন্তু 2টা বিষয়। অ্যাডভান্স টাকা কিন্তু আগে নিতে হয়, কারণ আপনি খাইরে গেলে টাকা পাবেন না। অ্যাডভান্স টাকা সিনেমা টিকিটের মতো অ্যাডভান্স দিয়ে কাটতে হয়। আর খেলতে খেলতে এসে একদম লাইনে দাঁড়া থাকা লাগে। রেফারি বাঁশি দিলে, আমি কিন্তু ফুটবল খেলতাম, ক্রিকেটও ছিল, ডিসি টিমে খেলা। রেফারি বাঁশি দিলে কিন্তু দুধ দেওয়া লাগে সারা মাঠের বাইরে, কারণ এরপরে কিন্তু ঝামেলা করে। তো ওই যে জায়গাটুকুতে বড় ম্যাচের নার্ভ ভালো থাকে আসলে। আরেকটা হচ্ছে কি, প্রচুর গালাগালি করে, স্লেজিং করে না? আমার কাছে মনে হচ্ছে বেশ কয়েকটা স্লেজিং এর মধ্যে পড়ে গেছে। যারা স্লেজিং করে তাদের এই স্লেজিং করার পুরো দায় দায়িত্ব হচ্ছে এখানে যারা লাইফ গভর্নর আছেন, 5 ন্যাশনাল প্রেসিডেন্ট আছে, 5 লিডার আছেন, তারা অ্যাপেশন জাহাঙ্গীর চমৎকার কথা বলেন, গালাগালি ছাড়া কথা হয় না। উনি নাকি ন্যাশনালে 3টা পোস্টে ছিলেন, এমন আমাদের সিনিয়ররাই না তাকে বানাই দিচ্ছে। আবার বলে কি, না না তারা ঘাটানো যাবে না। এরকম বেশ কিছু স্যাম্পল আমাদের অ্যাপেক্সে আসছে, তাদের সাথে তো আমাদের অ্যাপেক্স করার সুযোগ নেই। এখন আমাদের দোষের জায়গাটুকু আছে, অ্যাপেক্স মালয়েশিয়াতে দীর্ঘদিন একটা আন্দোলন হয়েছিল, আপনারা জানেন কিনা জানি না, নিপু ভাইরা জানে। সেটা হচ্ছে বিহেভিয়ার ফ্রম দাদাগিরি, দাদাদের থেকে সাবধান। দাদা মানে অন্য দাদা না। এই যে কিছু মানুষ আছে কর্তৃত্ব করা, দাদাগিরি করা, ন্যাশনাল বোর্ডের সাথে দাদাগিরি করা, ক্লাবগুলোর সাথে দাদাগিরি করা, যারা নিজের পকেটে হাত দেয় না তারা দাদাগিরি করে। আমি মানুষ হিসেবে কেমন জানি না, ইদানিং মেসেঞ্জার ফেসবুকে লেখালেখি দেখতে দেখতে আমি কনভিন্সড, আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি বুঝে ফেলছি আমি খুব খারাপ মানুষ। আগে কিন্তু কনফিউশন ছিল, আগে মনে হতো ভালো এবং খারাপের মাঝামাঝি আছে। এখন কিন্তু আমি শিওর, যেভাবে লেখালেখি হচ্ছে এতে আমার চেয়ে খারাপ মানুষগুলো নাই। একটা খারাপ মানুষের কিছু ভালো জিনিস আছে। আমাদের বর্তমানে 17 সদস্য বিশিষ্ট ন্যাশনাল বোর্ডের 15 জন আমরা আছি। এর মধ্যে একজন চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে জেলা গভর্নর 2। আমরা জেলা গভর্নর 2, তার বিভিন্ন অনিয়ম ছিল, বিভিন্ন রকমের অপারগতার কারণে আমরা এই জায়গায় নতুন জেলা গভর্নর নিয়োগ দিয়েছি। সেটা নিয়ে 2 দিয়েছে অ্যাপেক্সা মনিরুল ইসলাম, আমাদের সিনিয়র একজন অ্যাপেক্সিয়ান, এবং ঢাকা সেন্ট্রালের খুব ভালো মানুষ, আপনারা চিনবেন। মিরপুরে 1 নম্বরে যে শতাব্দী সিএনজি ফিলিং স্টেশনটা যিনি, ওটার মালিক। তো ভদ্রলোক আমরা 15 জন। সকলের পিন্টু ভাইও আছে এখানে, অ্যাপেশন ভুবনলাল ভারতীয় এবং অ্যাপেশন কায়েম চৌধুরীদের খুব ক্লোজ বন্ধু, একদম নিবিড় বন্ধু, যেটা নোয়াপাড়া ক্লাব জানবেন। আর সুজিত কুমার শাহ সুব্রত আছে, জেলা গভর্নর 1, প্রচন্ড কষ্ট করে, সেও তো আমাদের সাথে আছে, সিদ্ধান্তের ক্ষেত্রে আছে। তাহলে একটি বোর্ড আমি কি কখনো টার্মিনেট করার জন্য আমি কি কাউকে প্রস্তাব দিচ্ছি? একজন চেয়ারম্যান কি প্রস্তাব দিতে পারে? একজন চেয়ারম্যান কি সমর্থন করতে পারে? সেকেন্ড আরেকজন করবে। ভোট হয়, 14টা ভোট পড়ে। আমাদের 14 জন ভোটের মধ্যে আপনার কি মনে হয় অ্যাপেশন বেলালের মতো ছেলেরে
লোকটারা আমি কন্ট্রোল করার মতো ইয়ে অ্যাপেকশন শরীফরা সব প্রত্যেকটা অ্যাপেকশন সকলে পিন্টু সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করে, তাদেরকে আমার মতো প্রত্যেকটা মানুষ সক্রিয় না। তাহলে 14 জন যে ভোট দিয়ে টার্মিনেট করে, তারপরও বলা হয় ন্যাশনাল প্রেসিডেন্ট স্বেচ্ছাচারী। হোয়াট ইজ দিস? ন্যাশনাল প্রেসিডেন্ট কি প্রস্তাব দেয়? ন্যাশনাল প্রেসিডেন্ট কি সমর্থন দেয়? এই জায়গাটুকু বুঝি না। যার জায়গায় যে বলছিলাম না, দাদাগিরি থেকে বেরোয়া, ক্লাবের থেকে এবং ন্যাশনাল থেকে এটা হওয়া উচিত। সেই জায়গাটুকু হচ্ছে ন্যাশনাল বোর্ড টোটালি ডিপেন্ড অন দ্য ক্লাব। ক্লাবের ডেলিগেটদের কাছে তাদের জবাব দিতে হবে, কোনো সিনিয়রদের কাছে জবাব দিতে কথা না। সিনিয়রদের সাথে সম্পর্ক আছে রেসপেক্টের, সম্পর্ক আছে ভালোবাসা। 11 জন যে শপথ পড়িয়ে দিয়েছেন, খুব ভালো। এই জায়গাটুকু আমরা দেখেছি, আমরা মেনেছি। কিন্তু প্রবলেমটা হচ্ছে কি জানেন, চিরং আসছি তো একটু সবাই জানা দিই, আমি শেষ করে ফেলবো। অ্যাপেকশন কুতুবুদ্দৌলা চিরঙের এপিসোড চিরঙের লিজেন্ড, ঠিক না? অ্যাপেকশন কুতুবুদ্দৌলা ভাই ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট থেকে প্রেসিডেন্ট হয়েছে। তার আগে অনেকে কিন্তু 2-3 বার করে এনবিপি ছিল, কিন্তু ন্যাশনাল প্রেসিডেন্ট হয় না। আগে ন্যাশনাল প্রেসিডেন্ট পদে আলাদা ভোট হতো, এনবিপি পদে আলাদা ভোট হতো। কুতুব ভাই যখন ন্যাশনাল প্রেসিডেন্ট হয়েছে, তারপরের থেকে পাস করানো হয়েছে নিয়ম, লাল বই কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করে বলা হয়েছে এনবিপিরা ন্যাশনাল প্রেসিডেন্ট হবে। তবে পদাধিকার বলা হবে ক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যখন প্রেসিডেন্ট হবে, সেই ক্ষেত্রে ইলেকশন কমিশন, যেটা সিলেক্ট কমিশন আবার বলা হয়েছে প্রথম বোর্ড মিটিং এ ইলেকশন কমিশন নিয়োগ দিতে হবে। ইলেকশন কমিশন 5টা বোর্ড অফ ডিরেক্টরস নির্বাচন করবে ব্যালটে, যদি সিঙ্গেল 9টা জেলা থেকে 9টা জেলা গভর্নর নির্বাচিত হবে। জেলা গভর্নর যদি কনভেনশনে নির্বাচিত না হয়, তাহলে যেদিন ন্যাশনাল ইলেকশন হবে সেদিন সকালবেলা ওই ডিস্ট্রিক্টের ডেলিগেটদের কর্তৃক গভর্নর নির্বাচিত হবে। কারণ অনেক সময় দেখা যায় একজনের ভুল হয়ে গেছে, 2টা নমিনেশন বাতিল হয়ে গেছে। কিন্তু আপনার মাস্ট কনভেনশন কমপ্লিট করতে হলে, শপথ নিতে হলে আপনি 9 জন জেলা গভর্নর, 5 জন বোর্ড অফ ডিরেক্টর কনফার্ম করার পরে আপনাকে কনফার্ম করতে হবে এনবিপি পদটা, ন্যাশনাল প্রেসিডেন্ট পদ কি ডাইরেক্ট ভোট হবে না হবে না। আমরা এনবিপি পদে ভোট করি, আরেকটা ভোট করার কথা আছে ন্যাশনাল প্রেসিডেন্ট পদে ভোট করার কথা। কেন বলা আছে? ন্যাশনাল ভাইস প্রেসিডেন্টের ক্ষেত্রে আস্থা ভোট নিতে হবে, জিজ্ঞেস করতে হবে উনি যিনি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট, উনি যে প্রেসিডেন্ট হবেন, এই ক্ষেত্রে কি আপনাদের অনাস্থা আছে কিনা। দিস ইজ ফ্লোরের নিয়ম। 2/3 যদি অনাস্থা থাকে, উনি ন্যাশনাল প্রেসিডেন্ট হতে পারবেন না। আজকে যারা অ্যাপেকশন ভ্রমণাল ভারতীকে তথাকথিত ভাবে শপথ পড়তে গেছেন, তারা কিভাবে শিওর হয়েছেন উনি ন্যাশনাল প্রেসিডেন্ট? কোন ইলেকশন কমিশন তাকে ঘোষণা দিচ্ছে? আমাদের যারা ইলেকশন কমিশনার নিয়োগ দেওয়া আছে প্রথম ভোট মিটিং, 2020 সালে ফার্স্ট ভোট মিটিং নিয়ে দিয়েছে, কে দিয়েছে? উনি শপথ করেছেন যে জায়গাটুকু, এইটাও আসলে বৈধতার জায়গাটুকু বলা আছে। আমার অবস্থা সে ওই যে মানে এদিকে গেল ধাক্কায়, এদিকে গেল ধাক্কায়, তারপরে বলতেছে ভাই বলছে কইতে পারবি না, আমার কিছু বলার সুযোগ নাই। ইতিহাস খুব খারাপ জিনিস। আজকে যদি আমি নেমে যাই, আমি এমন জায়গায় আছি, সেখান থেকে যদি আমি নেমে যাই, তাহলে হচ্ছে পাগলা ঘোড়ার পিঠে তো বিপজ্জনক অবস্থা, টিকে থাকা কষ্টের ব্যাপারটা। আমার বোর্ডে যারা আছে তাদের জন্য একটা প্রশ্নের সম্মুখীন হবে। ইতিহাস কিন্তু সবসময় বিজয়ীরা রাখে। আমাদের আইনের প্যাচ নিয়ে কথা বলি, রিটুয়ে চলে গেছে, স্পেশাল কনভেনশনের কথা বলা আছে। আপনারা প্রত্যেকটা মানুষ কেন ক্লাবগুলো আমাদের সাথে আছে? আজকে কেন জিএভাইয়ের মতো লোককে আজকে শপথ নিতে হয়েছে? আমরা মেয়াদ বাড়ানোর কথা হয়েছে। আপনি বলেন একজন প্রেসিডেন্ট এই এফএস ক্লাব সেন্ট্রালে কি এর আগে কখনো চেঞ্জ করেছিল? জিএভাই হয় নাই। শুধু সার্ভিস ছাড়া তারা ডিবেট করতে পারে নাই, একটা বছর বিতর্ক, একটা বছরে ডিনার মিটিং করতে পারে না, বোর্ড মিটিং করতে পারে নাই, ফেলোশিপ প্রোগ্রাম হয় নাই। ইভেন কোন ধরনের তাদের ইফতার বলেন, ন্যাশনাল স্কুলিং বলেন, ডিস্ট্রিক্ট স্কুলিং, অনেকগুলো জায়গা সারা দেশে হয় নাই। কমপ্লিট করে যাবে। কেন আসি আমরা অ্যাপেক্সে? অ্যাপেক্সে 2টা বিষয় আমাদের ভাবায়। সেটা হচ্ছে অ্যাপেক্সটা শিখার নেতৃত্ব দেওয়া শিখাবে। যিনি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, যিনি পরের বছর প্রেসিডেন্ট হবেন, তিনি তো সারা এক বছর কাজ করতে পারেন না, উনি নেতৃত্বটা দেওয়া শিখবে কিভাবে, লিডারশিপটা গ্রো হবে কিভাবে। জুলাই মাসকে এটা খুব খেয়াল করে দেখবেন। অ্যাপেক্সের রিটু একটা কথা বলছিল, অ্যাপেক্সের এডুকেশন ফান্ডের টাকা ব্যাপার, আমি ডিটেলস যাবো না, আপনাদের সবাই রিপোর্ট আছে। সেটা হচ্ছে কি ছোট্ট একটা বিষয়। 2019 সালের
প্রি কনভেনশন বোর্ড মিটিং সিলেটে হচ্ছিল, আমি ছিলাম, ইলিয়াস জসিম ছিল, আমাদের আসাদুজ্জামান রিটু, ডক্টর হাসান আলী সবাই ছিল। ওইখানে একটা বিষয় নিয়ে আমার সাথে খুব বার্গেনিং হচ্ছিল, সেটা হচ্ছে একটা বিষয়ে এজেন্ডাভুক্ত করার জন্য। এজেন্ডাভুক্ত আমার পাশে 4 জন সিনিয়র লাইফ গভর্নর পিন বসা ছিল, আমরা এই 4 জনকে দেখেছি এবার শপথে গেছে, সেই 19 সালের কথা বলতেছি। আমি বলতেছিলাম এটা প্রস্তাব দেওয়া হয়েছে, সমর্থন হয়েছে, আপনি এজেন্ডাভুক্ত করান, এটা মেজরিটি আছে। ওনারা বলতেছে না, এটা 2/3 লাগবে। আমি বলছি এটা তো কখনো না, রুলস অফ মিটিং প্রসিডিউর 2/3 এর কথা বলা নেই, যে কোনো ডিসিশন হবে সিম্পল মেজরিটিতে। শুধু টার্মিনেশনের ক্ষেত্রে বলা আছে 2/3 লাগবে, 2/3। আর একটা বলা আছে কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে বলা আছে 3/4 লাগবে। তো এই জায়গাটার ক্ষেত্রে তারা ওই দিন একটা এজেন্ডা করতে দেন। ওই সময় ঝামেলার মধ্যে হিসাব উপস্থাপন করা হয়েছিল। জসিম ভাই, আমি ভুল করলে আপনি বলবেন। ওইখানে দেখা যাচ্ছে, আপনারা দেখবেন যারা 19 সালের ডেলিগেট ছিলেন, এবার ওনারা অভিযোগ দিচ্ছেন এই ভুল নাকি, এই জরিমানা নাকি আমরা ন্যাশনাল বোর্ড দিয়ে 19 থেকে আদায় করতাম, আমরা ডেলিগেট থেকে আদায় করতাম। এটা যদি হয়ে থাকে, আপনারা যারা খুলনা কনভেনশনে গেছেন দেখবেন হিসাবটা করছে রাত্রে 7:30টার সময়। কেউ যদি মনে করতে পারেন, কেউ যদি একটু মেমোরিতে নেন, মিলন ভাই ছিলেন, কেউ আলোচনা করার সুযোগ পায় নাই। ঝামেলা যে ওনারা যে জমা স্লিপ দেখেছিলেন সেখানে বলা আছে ট্রান্সফার, আপনার হিসেবেও কিন্তু লেখা আছে ট্রান্সফার এজেন্ডা বইতে। যদি ট্রান্সফার হয়, আমার অ্যাকাউন্ট থেকে এডুকেশন ফান্ডে অ্যাকাউন্টে ট্রান্সফার হবে, ডেভেলপমেন্ট ফান্ডে অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। একটা জমা স্লিপ দেখানো হয়েছে, 2টা করে জমা স্লিপ দেখানো হয়েছে। তো জমা যদি স্লিপ হয়, তাহলে তো এই টাকাটা আমার অ্যাকাউন্ট থেকে ওই অ্যাকাউন্টে গেছে না। কিন্তু দেখেন, কনভেনশনের আগে ভুবনদা আমার বাসায় গেছে এই যে এনবিপি হিসেবে, আমি একটা ব্যাককল কিসিমের এনবিপি। আমি খুব জিমখাটা ছিলাম, সবাই রানিং মেট পাইছেনে, আমি ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট হিসেবে কারোর জন্য ফিল্ডে নামি নাই। আপনার কি কেউ দেখছেন আমি ফিল্ডের নামছিলাম? একদম বুকের নামছিলাম। ভুবনদা গেছিল, আমি দাদা বললাম, দাদা আজকে তো 16 তারিখের মতো, আপনার 10 তারিখে স্লিপ। আমি যতটুকু জানি, আমার আন্দাজ অ্যাকাউন্টে কিন্তু টাকা নাই। আমার একটা কথা মনে থাকবে, জবিল ভাই আছে এখানে, ইতিহাসটা বলে দেখেন, আমার ভগ্নিপতি চিনা মেডিকেল অসুস্থ ছিল, তখন ব্যাংক স্টেটমেন্ট আসছিল, এফএসএর মজ্জমাসের সেবল গত বছরের 19 সালের 28শে জুলাই একটা স্টেটমেন্ট পাঠাইছে, যেখানে দেখানো হয়েছে সেবল কিন্তু কায়েমের পক্ষে ওই সময় পাঠানো হয়েছিল। তখন দেখা যাচ্ছে টোটাল অ্যাকাউন্ট খালি করে নিয়ে গেছে কা। এফএসএ মিলন পার ক্যাপিটা পায় না, এরকম অনেকগুলা ক্লাব পার ক্যাপিটা পায় নাই, কিন্তু 4টা ক্লাব তো ক্লেম করেছে তারা পার ক্যাপিটা পায় নাই। আমরা বলেছি তদন্ত রিপোর্ট বলছে তাদের টাকা ফেরত দিয়ে দেবে, তাদের টাকা তো ফেরত দেয় না। এডুকেশন ফান্ডের একটা টাকা জমা নেই। একটা বিষয় হচ্ছে ভুল হয়েছে, তাহলে ওনার টেনুর গেল, আমাদের জানুয়ারি গেল, ফেব্রুয়ারি গেল, মার্চ গেল, এপ্রিল গেল, মে গেল, জুন গেল, জুলাই মাস গেল। জুলাই মাসে এসে হিসাব, এডুকেশন ফান্ডের হিসাব না আমাদের কাছে নাই, এটা আলাদা কমিটি। যখন আমরা বোর্ড মিটিং এর আগে আপডেট হিসাব বের করতে গেলাম, তখন আবার শিওর হইলাম একটা টাকা, নট এ সিঙ্গেল পেনি অ্যাকাউন্টে জমা হয়নি। 20 সালের জুলাই মাসে যাই, দেন আমাদের বোর্ড মেম্বাররা সিদ্ধান্ত দিল এই জায়গাটা আপনি 72 ঘন্টার মধ্যে টাকা জমা দিবেন। আমাদের নিয়ম হচ্ছে কোনো টাকা যদি ক্লাব বাইল 2-তে তদন্ত কমিটি লাগে না, যদি এটা প্রমাণিত থাকে এই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া যায়। আপনার ব্যাংক স্টেটমেন্ট বলতেছে টাকা জমা হয় নাই, তদন্ত কমিটির রিপোর্ট বলতেছে এত জায়গায় ঝামেলা হয়েছে। হোলি সিটি ক্লাবের একটা সার্ভিস প্রজেক্ট দেখেছে 1,35,000 টাকা, এফএসএ ইলিয়াস জসিম নাকি এনএসডি, সে জানে না ন্যাশনাল সার্ভিস প্রজেক্ট। ক্লাবে যে সুবিনির বেরিয়েছে ক্লাব জানে না, ডিস্ট্রিক্টে যে সুবিনির বেরিয়েছে সে জানে না, যে স্কুলের নামে দেখানো হয়েছে সে জানে না। হোলি সিটি সার্ভিস প্রজেক্ট হইল, সবকিছু হওয়ার পরে এডুকেশন ফান্ডের টাকা নাই, ডেভেলপমেন্টে অনেক টাকা নাই, পার ক্যাপিটা রিটার্নের টাকা নাই। আমাদের অস্ট্রেলিয়া কনভেনশন আছে অক্টোবর 2 তারিখ, উনি রাজশাহী পদ্মা ক্লাব থেকে ওনারা চিঠি আনাইছে নভেম্বর মাসে, এমপি ডেলিগেট, মেম্বার অফ পার্লামেন্টের ইয়ে সহ, ডিউ লেটার সহ। ওইখানে ওনারা দেখাইছে জানুয়ারি মাসে নাকি কনভেনশন, এটা বলে পদ্মা ক্লাবের থেকে 6 জনের থেকে টাকা নেওয়া হয়েছে। একটা রেজিস্ট্রেশন কিন্তু অস্ট্রেলিয়া হয় নাই। আমার 6 জনের মধ্যে 2 জন নন এফেকশিয়ান, প্রতি পদে পদে ঝামেলা। এখন আছে কি, যখন মিল থাকবে তখন কিন্তু অ্যামিকেবল করার সুযোগ থাকে, অনেক কিছু টাকা দাও ভাই, এই করো এই করো, সেই জায়গাটা হয় নাই, এখন হয় নাই আমার ব্যাপার। যদি আমাদের বোর্ডের কোনো প্রবলেম থাকে, আমি মনে করি না আমাদের বোর্ডের প্রবলেম। আমরা স্টেটমেন্ট দেখছি, তদন্ত কমিটির রিপোর্ট দেখছি, আমরা ব্যবস্থা নিচ্ছি।
কারো যদি কোনো আপত্তি থাকে সে তদন্ত কমিটির সাথে তাদের বসা উচিত, তাদের আপত্তি থাকলে ব্যাংকের ম্যানেজারের সাথে বসা উচিত। আমাদের তো দোষ করে লাভ নেই, গালাগালি করে লাভ নেই। আমাদের মনে রাখবেন, আপনারা ফেব্রুয়ারি মাসে পার ক্যাপিটা দেওয়া শুরু করছেন না চেক? আমি অ্যাকাউন্ট পাইছি 18 ফেব্রুয়ারি। আপনারা কিন্তু, আমি যদি শপথ নিছি 26শে জানুয়ারি খুলনাতে, ওই দিন আপনারা অনেকে পে অর্ডার দিচ্ছেন, অ্যাকাউন্ট তো আমাদের হাতে নাই। আমি টাকাটা জমা দিয়ে গিয়ে ঝামেলা করবো। 18 ফেব্রুয়ারিতে আমার স্বাক্ষর দিল, স্বাক্ষর দেওয়ার পরে আমরা ব্যাংকে গেলাম, ব্যাংকে জমা দিলাম 22 তারিখেও উঠে দিই। এর পরে দিয়ে দেখা গেছে মার্চ মাসেও আমরা কোনো টাকা ধরি নেই, করোনা চলে আসলো। করোনা আসার আগে আমরা 2টা বড় প্রোগ্রাম করছি, আপনার খুব মনে আছে, চার্টার প্রেসিডেন্ট সেক্রেটারি এবং লাইফ মেম্বার কনফারেন্স, এপিসি দেশে দিস ফার্স্ট টাইম, এমন আছে প্রেসিডেন্ট এবং ন্যাশনাল অফিসিয়াল দিনে প্রথম কনফারেন্স, বিশাল ব্যয়বহুল কনফারেন্স। এইটা কিছু টাকা আমরা অ্যাকাউন্ট থেকে পাওয়ার কথা, কিছু টাকা অনেকে দেওয়ার কথা, এই স্পন্সরের টাকা পাই নাই, বিজ্ঞাপন টাকা পাই নাই। এর মধ্য দিয়ে তারা কি করলো, কোর্টে যে মামলা করে দিল। অদ্ভুত ব্যাপার, কোর্টে মামলা করলো কেন? কোর্টে মামলা করছে আমাদের যে ভার্চুয়াল মিটিং অবৈধ আমাদের কার্যক্রম স্থগিত করার জন্য। করোনা যখন চলে, করোনা করার পরে তারা আমাদের মামলা করে 5 মাস ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে রাখছে। একটা সেদিকে মামলা, ওরা বলতেছে ভার্চুয়ালি মিটিং করো, আবার বলতেছেন এটা অবৈধ, বলতেছে ফিজিক্যাল মিটিং করো, এটা করলে এটাও অবৈধ। এরপরে কনভেনশন, আপনার মনে আছে, আমরা যদি ন্যাশনাল বোর্ডের কোনো অন্যায় হয়ে থাকে, সম পরিমাণে অন্যায় জেলা 3-এর প্রেসিডেন্টরা সহ সারা বাংলাদেশে অ্যাপেক্সিয়ানদের, আমরা জুলাই মাসের শেষ সপ্তাহে, আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকে সেপ্টেম্বরের 8 তারিখ পর্যন্ত 9টা জেলাতে আলাদা আলাদা করে আমরা জুম মিটিং করেছিলাম। সবাই মনে আছে তো ভাই? যারা ঢুকছেন অ্যাপেক্সিয়ান সকল পিন্টু আছে, আমাদের হিসেবে হচ্ছে 104টা ক্লাব, চার্টার ক্লাবের সাথে আমাদের কথা হয়েছিল। তার মধ্যে 90% ক্লাব আবেদন করেছিল। ন্যাশনাল প্রেসিডেন্ট, সামনে 3-4 মাস আমরা এজিএম করতে পারবো না, আমাদের চেঞ্জও করা যাবে না, আমাদের ক্লাবের অবস্থা খারাপ, অনেক অবস্থা খারাপ। আপনারা বারবার বলতেছিলেন, আমরা সিলেটের একটা ক্লাব বলতেছে আমি 10 বছর পর প্রেসিডেন্ট হয়েছি, আমরা চাই আমরা প্রেসিডেন্টশিপটা এনজয় করি, আমার ভোটটা এনজয় করি, আপনারা মেয়াদ বাড়ান। আপনারা বুকে হাত দিয়ে বলবেন, আমি জুম মিটিং এ কখনোই, নজরুল ভাই আপনি সাক্ষী রেখে মনে করে দেখবেন, আমি কখনোই মেয়াদ বাড়ানো নিয়ে কোনো প্রসঙ্গ বলছিলাম? আপনারা বলছেন আমি এটা অ্যাভয়েড করে গেছি। শুধু একটা মিটিং এ সিলেটে বলছিলাম, ঠিক আছে আপনারা লিখিতভাবে অ্যাসোসিয়েশনকে জানান, লিখিতভাবে জানাতে গেছেন। সেক্ষেত্রে আমাদের কোনো জেলা গভর্নর হেল্প করেছে, ক্লাবগুলোকে মোটিভেট করেছে, অন্যান্য ক্লাবগুলো সহপ্রণোদিতভাবে পাঠাইছে। একটি সারা দেশের ক্লাবগুলো থেকে প্রায় 90টা ক্লাব আমাদের লিখিতভাবে আবেদন করেছেন মেয়াদ বাড়ানোর জন্য। আমরা তো বসে এটা পারতাম। ক্লাব বাইলস এবং ডিস্ট্রিক্ট বাইলস আর্টিকেল 24 এবং আর্টিকেল 25, ক্লাবগুলোকে নিয়ে, আমার জেলাগুলোকে নিয়ে যে সংবিধান সংশোধন করতে হয়, এটার জন্য ন্যাশনাল বোর্ডকে পাওয়ার দেওয়া আছে, 3/4 মেজরিটি নিয়ে তারা করবে। আপনাদের লিখিত কাগজগুলো কি আমাদের কাছে আছে না? তারপরে আমরা কি করেছি, আমরা এই যে অ্যাপেক্সিয়ান যে ইলিয়াস জসিম পতেঙ্গা ক্লাবের হোস্ট হয়েছে 45th কনভেনশনের, আপনারা লোগো উন্মোচন করেন নাই, কিছু করেন নাই, কারণ করোনা, কেউ রেজিস্ট্রেশন করবেন না। অদ্ভুত ব্যাপার, নভেম্বর মাসের 14 তারিখে আমরা বোর্ড মিটিং করেছি। বোর্ড মিটিং করে বলেছে আমাদের আর্টিকেল 16 আপনারা লিখে নেবেন, একদম ধরে ধরে লিখে নেবেন। এখন আর মুরব্বীদের দাদাদের কাছ থেকে বুঝে দরকার না, নিজেদের কনস্টিটিউশনে বুঝে দরকার। আমরা পড়ালেখা বুঝি, ওই ইংরেজি বোঝার জন্য কারোর কাছে যাওয়া দরকার নেই, বাংলা বোঝার জন্য যাওয়া দরকার নেই। আর্টিকেল 16 প্রথম প্যারাটাতে বলা আছে, খুবই বিশেষ প্রয়োজনে ন্যাশনাল বোর্ড তার মেয়াদ 3 বার, মানে কনভেনশন 3 মাস পিছাতে পারবে। তাহলে আমাদের কনভেনশনের মেয়াদ ছিল 28শে জানুয়ারি, আমরা 3 মাস পিছিয়ে 30শে এপ্রিল নিচ্ছি। 30 এপ্রিল যদি নেই, কনস্টিটিউশন অনুযায়ী ন্যাশনাল বোর্ড বাড়াবে, তাহলে এখন পর্যন্ত তো আমি বৈধ নাকি বৈধ না? হ্যাঁ, তাহলে এখন মধ্যে কনভেনশনটা কিভাবে হয়? তার মধ্যে দেখেন, এটা আমরা বাড়ায় এসও করেছি। এমন ক্লাবগুলোর ক্ষেত্রে বলা আছে ক্লাব বাইলো এইজ, সেই 7 এবং 8 দেখবেন বলা আছে সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অটোমেটিক প্রেসিডেন্ট হবে। সেটা আমাদের ন্যাশনাল বোর্ডের 3/4 মেজরিটি, যেটা অ্যামেন্ডমেন্ট আমাদের সুযোগ আছে, আমরা ওই ক্লজটুকু স্টপ করেছি। অ্যাপেক্সিয়ান জবিউল ভাই, উনি কিভাবে 20 মাস ছিল?
এই ডেলিগেটরা কি এটা অনুমোদন দিয়েছিল না? জুলাই থেকে জুন না করে ডিসেম্বর, জানুয়ারি থেকে ডিসেম্বর করার জন্য। তার আগে কাজিয়ানাম্বাই কিভাবে ছিল? স্বাধীনতা যুদ্ধের সময় 9 মাস যুদ্ধ ছিল, ওইটা অস্ট্রেলিয়ার অধীনে কিভাবে 2 বছর ছিল? 2015 সালে কিভাবে ন্যাশনাল বোর্ড মেয়াদ বাড়িয়েছিল? প্রত্যেকটা বিষয়ে আমাদের অ্যামেন্ডমেন্ট আছে। আমি যদি এখন সবার কাছে জি করতাম তাহলে অনেক কিছু আসতো। এখন ক্লাবগুলোর সাথে আমাদের বৈঠক হলো, ওনারা যে ডিসেম্বরের 10 তারিখে একটা মামলা করে দিলেন কোর্টে। মামলার বিষয় কি জানেন? ঢাকার বাইরে ন্যাশনাল কনভেনশন হতে পারবে না। 3-4টার মধ্যে হচ্ছে একটা হচ্ছে এটা এমন, সেটা হচ্ছে ন্যাশনাল কনভেনশন, যেটা পতেঙ্গার হোস্টে হওয়ার কথা। ওনারা একদিকে মামলা করছে ন্যাশনাল কনভেনশন হতে পারবে না ঢাকার বাইরে। তাইলে এখন এই একটা ক্লাব কোর্টের পেন্ডিং সিদ্ধান্তের মধ্যে ওরা কিভাবে আয়োজন করবে কনভেনশন? এদিক দিয়ে আমাদেরকে ল্যাং মারতেছে, এদিক দিয়ে আমরা মেজর সিদ্ধান্ত নেওয়ার জন্য 25শে ডিসেম্বর স্পেশাল কনভেনশন কল করেছি। আমি আইনের প্যাচের কথা বলতেছি না, সাংগঠনিক বিষয় সাংগঠনিকভাবে বুঝবেন। আমি বলতেছি দায়িত্ব নিয়ে ন্যাশনাল কনভেনশন কমপ্লিট হয়েছে, স্পেশাল কনভেনশন এখন বৈধতা নিয়ে কথা আসবে, সেই জায়গাটুকু একটু আসেন। আমাদের স্পেশাল কনভেনশন করার জন্য বলা আছে 15 দিনের একটা নোটিশ লাগবে। ওনারা ঢাকা জজ কোর্টে মামলা করেছেন স্থগিতের জন্য, জজ সাহেবের অনুমোদন করেন নাই। আবার করেছেন আবেদন, জজ সাহেব খারিজ করে দিয়েছেন। ওনারা হাইকোর্টে গেছেন, হাইকোর্ট একটা সিদ্ধান্ত দিয়েছিল, সেই সিদ্ধান্তটা জানানোর জন্য আমাদেরকে স্পেশাল মেসেঞ্জার অর্ডার দিয়েছে, আদেশে লেখা আছে স্পেশাল মেসেঞ্জার। 25শে ডিসেম্বর পর্যন্ত উপরওয়ালা সাক্ষী আমরা কুমিল্লা ছিলাম, আমাদের কাছে আদালতের আদেশটা অফিসিয়ালি পৌঁছানো হয়। এখন আমি যদি সাংগঠনিকভাবে বলি লাল বইতে, আচ্ছা আমার যদি এই জায়গায় কক্সবাজার সমুদ্র সৈকতের ছবি থাকতো, আর আজকে ওনারা যে শপথ নিচ্ছে পালাবাদ অনুষ্ঠান হচ্ছে, এটা কি অবৈধ হইতো? পতাকা ছবি থাকতো, আমাদের কনস্টিটিউশনে কোথায় কি বলা আছে ডিনার মিটিং বোর্ড মিটিং এখানে ব্যানার লাগবে? আমাদের বলা আছে যথাসময়ে নোটিশ সার্ভ করা হয়েছে কিনা, আমাদের এজেন্ডা ঠিক মতো সার্ভ করা হয়েছে কিনা, এজেন্ডা অনুযায়ী প্রোগ্রাম হয়েছে কিনা, আর আমাদের সে কোরআন ঠিক মতো ছিল কিনা। নজরুলের মনে আছে আমাদের কোরআন ছিল, আমাদের এজেন্ডার বাইরে আমি একটা লাইনে গেছিলাম, এজেন্ডা ছিল, প্রস্তাব হয়েছে, সেকেন্ড হচ্ছে সমর্থন হয়েছে। অ্যাপেক্স ক্লাব বারোয়ালিয়ার ডেলিগেট হিসেবে অ্যাপেক্সের সোলোমান গিয়েছিলেন, উনি বক্তব্য দিয়ে আসেন নাই, উনি ভোট দিয়ে আসেন নাই, এখন এসে করতেছে মানি না। এই জায়গাটা হচ্ছে কনভেনশন কমপ্লিট হয়েছে। এখন আমি সিটিজেনশিপ ক্লাব হিসেবে একটা ঝামেলার মধ্যে আছি, যেহেতু কন্টেম্প অফ কোর্ট, যদি এটা অবৈধ হয় তাহলে আমাদের কনভেনশন অবৈধ, তোমরা কোর্টে যাও, কোর্টে যাইয়া এটাকে অবৈধ ডিক্লেয়ার করো, আর একটা থেকে তুমি আমার বিরুদ্ধে আদালত মামলার অভিযোগ আনো। আমি তারপরও বলতেছি সেই জায়গাটুকুর মধ্যে আমরা একটা সেফ জায়গায় আছি, আমরা কিন্তু তারপরে বলতেছি আরেকটা কনভেনশন করি। আমি কনভেনশন করতে গেলে তুমি বাধা দাও, ডেলিগেটদের পরামর্শ নিবে না, ডেলিগেটদের কথা বলার সুযোগ দিবে না, তারা বাতিল। ন্যাশনাল বোর্ডের নাকি অযোগ্য, তারা সিদ্ধান্ত নিতে পারবে না। কে সিদ্ধান্ত নিবে? দাদাগিরি করার জন্য 8-10 জন, 5 জন, 6 জন, 7 জন বিতর্কিত করার জন্য? সেই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। অ্যাপেক্স করেন আপনারা আপনাদের মতো করে জায়গায়, আমরা স্পোর্টসম্যান মেন্টালিটি আছি, আমাদের যে জায়গাটুকু আছে সেই জায়গাটুকু। সবাই বলে নিজের টাকা অ্যাপেক্স করি, ভাই নিজের টাকা কিন্তু ফুটবল খেলা দেখি, ক্রিকেট নিজের টাকা ব্ল্যাকে ক্রিকেট দেখি। আমার টিম কি সবসময় জিততে হবে? টিম হারতে হবে, কিন্তু আমি আমার জায়গা ঠিক আছে কিনা সেই জায়গাটুকু আপনাদের সবাই একটু খেয়াল করে দেখতে হবে। আর আমি জাস্ট একটু বলি, মুজিব শতবর্ষের যে শতবার্ষিকী, এই জায়গাটুকু বাড়ানো হয়েছে, আমাদের মেয়াদ বাড়ানো হয়েছে। আমরা আগামীতে 19 তারিখে আবার একটা প্রোগ্রাম করব, ওদের যে জায়গা আছে। গতকালকে আমাদের একটা মিটিং হয়েছে, অ্যাপেশন ভ্রমণলাল ভারতী, অ্যাপেশন আনিসুজ্জামান সাদিল, অ্যাপেশন আসলাম হোসেন, আরেকজন ছিলেন আমাদের ন্যাশনাল বোর্ড মেম্বার ছিলেন। আমরা কালকে সিনিয়রদের বলছি, এর আগে সিনিয়রদেরকে বলেছি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম, একটা ডকুমেন্ট দেখাবেন যেখানে আপনারা আনুষ্ঠানিকভাবে ন্যাশনাল বোর্ডকে কখনো বসতে বলছেন, ন্যাশনাল বোর্ড বসে নাই। তাহলে কেন বলেনি যে আমাদের পিন্টু কথা শুনে না? পিন্টুর কি কান কি বয়রা? সে তো কথা শুনে। আমার বোর্ড কি বয়রা? তাহলে এই যে জায়গাটুকু আসতে, কালকে আমাদের বসতে বসার জন্য আমরা বসছি, 3টা শর্ত দেওয়া হয়েছে। 1 নম্বর শর্ত হচ্ছে এডুকেশনের টাকা কিভাবে ফেরত দিবেন, অ্যাসোসিয়েশন টাকা সেটা নিশ্চিত করার। 2 হচ্ছে 6টা মামলা করা হয়েছে, মামলাগুলো কিভাবে উইথড্র করবেন সেটা নিশ্চিত করা। 3 নম্বর হচ্ছে শুধু ভুবনলাল ভারতী যদি মনে করেন ওনাকে বঞ্চিত করা হয়েছে,
ওনার ক্ষেত্রে যে বিচারটা ঠিক মতো হয় নাই, উনি নির্দোষ, একবার নির্দোষ প্রমাণিত করবেন অথবা উনি দোষী এটা স্বীকৃতি করে প্লেন অ্যাপ্লিকেশনে মার্সি পিটিশন দিবেন, তাহলে ন্যাশনাল বোর্ড ডেলিগেটদের কাছে পাঠাবে কনস্টিটিউশন নিয়ম অনুযায়ী। আপনি শুনবে কে? আপনারা শুনবেন, আমরা শুনবো না। আপনাদের শুনবে, আপনারা ইচ্ছে হলে অ্যাকসেপ্ট করবেন, ইচ্ছে হলে বাতিল করবেন। এই জায়গাটার মধ্যে না আমাদের মনে হয় অবৈধ কিছু করা হয়নি, সেই জায়গাটুকু আমরা বারবার করে বলছি। আপনাদের সবার কাছে আমাদের একটা ধন্যবাদ, আপনারা আমাদের পাশে থাকবেন। আমার জানাশোনা মতো এখন কিন্তু কনস্টিটিউশনের কোনো ধারা আমরা ব্রেক করিনি। আমরা একটা বছর খুব ভালোভাবে মাথা উঁচু করে বাঁধবো, আর প্রত্যেকটা রাস্তায় এসে এক জায়গায় মিশেছে। আমাদের চলার পথে একটা এই অ্যাপেক্স ট্রেনে অনেকেই আসবেন, অনেকেই ট্রেনের প্যাসেঞ্জার থাকবেন, অনেকে নেমে যাবেন। আমরা যারা ঠিকই থাকবো তারা আমাদের মতো করে থাকবেন, যারা যেসব ভাইরা আমাদেরকে ভুল বুঝছেন, যাদেরকে ভুল বুঝানো হচ্ছেন, তারা এক পর্যায়ে ঠিক পথে আসবে। অনেকেই আমাদের সাথে সহযাত্রী হবে। শুধুমাত্র নন অ্যাপেক্সিয়ান আচরণ করা, অভদ্র, অসভ্য, অভব্য আচরণ করা, তাদের সাথে ভাই আমরা অ্যাপেক্স করব না। যারাই আসুক অ্যাপেক্সের ট্রেনে সবাই আসবে, শুধু অভদ্রদের থেকে ক্লিন করে। আপনারা ঘোষণা দিয়ে আসছিলেন ডেলিগেটটা কুমিল্লায়, সে যেই হোক, অর্থ তস্তুকারদের বিচার চাই, অভদ্রদের বিচার চাই, ক্লিন অ্যাপেক্স চাই। আপনারা দিনের বেলা আমাদের সিদ্ধান্ত দিচ্ছেন, রাত্রেবেলা ন্যাশনাল বোর্ড মিটিং করে প্রথমবারের মতো 1 বছর পরে আমরা সিদ্ধান্ত দিয়েছি। আপনারা আবার সিদ্ধান্ত দিবেন, সব বাতিল করে দেন, অ্যাপেক্স ক্লাব বন্ধ করে দেন, আমরা সেটা করব। আপনাদের বলেন না আরো চোর বাটপাট আইনে বসাই দেন, আমরা সেটা মানবো। আপনার ডেলিগেটর যা বলবেন তাই মানবো, সেই জায়গাটুকু আমরা চাই। আপনারা সৎ থাকেন, আমাদেরকে সৎ থাকতে দেন। সকলে আমাকে মনোযোগ দিয়ে শুনেছেন। যারাই অনেক বড় বড় কথা বলেন, শুদ্ধ কথা বলেন, বাস্তব কথা বলেন, তাদেরকে আমরা একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিলাম। আমাদের কনস্টিটিউশনের কোনো ব্যাখ্যা নিয়ে যদি কেউ তর্ক করে, তাদেরকে বলবেন কনস্টিটিউশনের ব্যাখ্যা নিয়ে বলার জন্য। এই কনস্টিটিউশন তার নিয়ম অনুযায়ী ব্যাখ্যা দিবে, কোন সুবিধাবাদী আচরণ অনুযায়ী ব্যাখ্যা দিবেন। আমি গিফট একটু বাড়া দিলাম, বড় করে ব্যাখ্যা দিলাম। সকলকে আবারও ধন্যবাদ, আবার কৃতজ্ঞতা। অ্যাপেক্স বাংলাদেশের পাশে থাকবেন, আমাদের পাশে থাকবেন, সকলকে কৃতজ্ঞতা। আল্লাহ ধন্যবাদ আমাদের জাতীয় সভাপতি